ডাইনিং রুমে উপস্থিত সবাই হতবিহ্বল, লজ্জায় মাথা কাটা যাচ্ছে সবার। বাড়িতে মেহমান এসেছে, এর মধ্যে সিন ক্রিয়েট না করলে হতো না। জাহিদ সাহেব আর জাফর সাহেব ছেলের এমন কাণ্ডে অপ্রস্তুত হয়ে পড়েছে। জানের এমন ব্যবহারে উজান না আবার ডিলটা ক্যান্সেল করে দেয়। জাফর সাহেব ছেলের এই অতিরিক্ত রাগ আর সহ্য করতে পারল না। এদিকে জান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে নিষ্প্রভ চোখে তাকিয়ে আছে নায়রার দিকে। দৃষ্টি নিষ্প্রভ হলেও সে চোখে ছিল কোনো কিছুর অধিকার বোধ, হিংসা, রাগ হয়তোবা অভিমানও। তবে সে চোখের ভাষা পড়তে ব্যর্থ নায়রা। ওর চোখে শুধু বিরক্তির ছাপ। নায়রার পাশে বসা উজান অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেল। পারিবারিক ঝামেলা হবে হয়তো ওনাদের। উজান বাইরের লোক হিসেবে তার এখন কি করা উচিত বুঝতে পারছে না। জাফর সাহেব ছেলের কাছে এসে ধমকালেন, কি করছো তুমি শুদ্ধ? এসো আমার সাথে ঘরে এসো। জাফর সাহেব উজানের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চাইছেন না। পারিবারিক এসব ঝুট ঝামেলা বাইরের মানুষকে না জানানোই ভালো। বাবা ছেলের মধ্যে এই বিবাদের যে অদৃশ্য দেয়াল আছে সেটা যতটা সম্ভব সে অপ্রকাশিত রাখতে চান, কিন্তু তার ছোট ছেলের জন্য কখনই তা হয়ে ওঠে না। ছেলে এখনও ওভাবেই দাঁড়িয়ে আছে দেখে জাফর সাহেব দারাজ কণ্ঠে আবারও বলে, ঘরে আসতে বলেছি আমি। জানের আগ্নেয়গিরির লাভার মতো চোখ দুটো ঘুরে দেখে জাফর সাহেবকে। পর মুহূর্তে ভয়ঙ্কর লাল চোখ দুটো, লাল আভা গায়েব হয়ে যায়। শীতল দৃষ্টিতে জাফর সাহেবকে দেখে বলে, হোয়াট? আই হ্যাভ নো ইন্টারেস্ট টু টকিং এনিওয়ান। জাফর সাহেব গর্জে উঠলেন, একটা থাপ্পড় মারব বেয়াদব। শাসনের অভাবে তোমার আজ এই অবস্থা। তুমি এই মুহূর্তে আমার সাথে ঘরে আসবে। এদের পারিবারিক কোলাহলের মধ্যে উজান পড়েছে বিপাকে। এসব থেকে সে নিজেকে দূরে রাখতে চায়। খুবই শান্তিপ্রিয় মানুষ কিনা ওর সুকৌশল মস্তিষ্কে উপস্থিত বুদ্ধির দেখা দিল। চট করে ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে শাহিদা বানুকে ইতস্তত করে বলল, আন্টি আমার একটা আর্জেন্ট কল আছে, কলটা করে আসছি। উজান কথাটা বলে বাড়ির বাইরে চলে যায়। শাহিদা বানুও চাইলে বলতে পারতেন, উজান ব্রেকফাস্ট করে কলটা করো, তবে উজানের খাবার ছেড়ে চলে যাওয়ার কারণ বুঝতে পেরে তিনি আর তা বললেন না। পারিবারিক এসব ব্যাপারে উজানকে না জড়ানোই ভালো, শাহিদা বানু মনে মনে ভাবলেন। তবে ছেলেটা বেশ ভদ্র। জান এমনভাবে জাফর সাহেবের দিকে তাকিয়ে আছে যেন জাফর সাহেব একজন বড় অপরাধী। হ্যাঁ, জাফর সাহেব অপরাধী, তবে জানের মা রুমানা ইয়াসমিনকে ঠকিয়েছেন। এর শাস্তি জান দেবে এই মুখোশধারী লোকটাকে। চোখ নিচে নামাও। আমি অবাক হচ্ছি, বাড়িতে গেস্ট রয়েছে আর তুমি রাস্কেল। আর জাফর, তুই ওর সাথে এখনো ভালো ব্যবহার করছিস? ছেলেকে আর দূরে রাখ, তোর জন্য এই অবস্থা শুদ্ধর। জাহিদ সাহেব নিজের রাগটা আর ধরে রাখতে পারলেন না। জানের জন্য সবকিছু ভেস্তে না যায়। উফ, এই ছেলেটা এবারের যত অশান্তির মূল। জান হাত উঁচিয়ে থামিয়ে দেয় জাহিদ সাহেবকে। জান আবার দেখে নেয় নায়রাকে, যে অবাক হয়ে ওকেই দেখছে। নায়রা নীরব, তার কিছু বলার নেই। যে যা পারছে করুক। খাবার প্লেটটা ওভাবে রেখে উঠে পড়ে সে। খাওয়া দাওয়া তো দূর, শুয়েও দেখেনি নায়রা, কারণ খাবার শুয়ে দেখার পরিবেশটাই তো রাখেনি জায়ান। কাউকে কিছু না বলে চুপচাপ ভ্যানিটি ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। নায়রা বেরিয়ে যাওয়ার পরপর জান শুধু একটা কথাই বলে, আমি জান ফারাজ। যেদিন বুঝতে পারবেন আমি রাস্কেল নাকি অন্য কিছু, সেদিন আপনারা আপনাদের অতীতের সব কৃতকর্ম আর আমাকে অবজ্ঞা করার মাসুল গুনবেন। সে সময় আসবে খুব দ্রুত। বরফের মতো ঠান্ডা ছিল কণ্ঠস্বর, তবে সেই ঠান্ডা স্বরেও যেন জানের ভেতরে অগ্নিশিখার তাপ ও প্রতিটা শব্দে উপলব্ধি করালো সবাইকে। জান তৎক্ষণাৎ সকলকে উপেক্ষা করে ডাইনিং টেবিলের কাছে গিয়ে একটা চেয়ার হাতে তুলল। যে চেয়ারটা হাতে তুলল সে চেয়ারটাতে জাফর সাহেব বসেছিলেন। চেয়ারটা তুলে গায়ের যত শক্তি ছিল সবটা ক্ষয় করে সজোরে ছুঁড়ে মারল। ব্যাস, জানের রাগের চূড়ান্ত প্রকাশ করে জানও গটগট করে জুলেখা মহল ত্যাগ করল। জানকে দেখে আজ বাড়ির সবাই একটু হলে আতঙ্কিত হয়েছে। জাফর সাহেব আহত স্বরে বলল, দেখলে, ও আমার গায়ে হাত তুলতে পারেনি বলে আমার বসার চেয়ারটা ছুঁড়ে মারল। এই দিনও দেখার ছিল আমার। রহিম চাচা, আপনি যাবেন না? আপনার ডিউটি এটা, আর আপনি বলছেন আমাকে ভার্সিটিতে ড্রপ করতে যাবেন না কেন?
অন্যদিন তো আপনি ড্রপ করেন। রহিম চাচা আমতা আমতা করে বলে, বড় স্যার কইছে তাই। অবাকের চরম পর্যায়ে পৌঁছে নায়রার কপালে দুটো ভাঁজ পড়ে। বাবা বলেছে, কিন্তু কেন? তা তো আমি কইতে পারুম না মা। নায়রা বিরক্তিতে মুখের চ কাড়ন্ত উচ্চারণ করে। ধ্যাত, অলরেডি লেট হয়ে গেল। রিক্সা করে যাবে ভাবলো ও। চুপচাপ গাড়িতে ওঠ। রাশভারী কণ্ঠস্বর শুনে নায়রা কণ্ঠস্বরের উৎপত্তি স্থলে তাকালো। জান গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে। বাড়ির সিংহ দুয়ারের কাছে নায়রা এগিয়ে যায়। জান নায়রাকে না দেখে আবারও ভরা নিরেট গলায় বলে, সিন ক্রিয়েট না করে চুপচাপ গাড়িতে বস। ভিতরে ঝামেলা করে এসে এখন আমি তোর সাথে ঝামেলা করতে চাচ্ছি না। নায়রার প্রচুর দেরি হয়ে গিয়েছে আজ, তাই ও আর কথা বাড়ায় না। জানের সাথে চুপচাপ গিয়ে বসে পড়ে জানের পাশে। গাড়ি চলছে প্রচণ্ড স্পিডে। নায়রা একবার ভাবলো বলবে আস্তে চালাতে, কিন্তু আর বলে না। জান অনেক রেগে রয়েছে। ইদানিং নায়রার ইচ্ছে হয় না জানের সাথে কথা বাড়াতে। ওর ওপর রাগও লাগে না, বিরক্তিও লাগে না। ছোটবেলা থেকে জানের উপর বিরক্ত নায়রা, তার কারণ জানের এই স্বভাব। যখন ক্লাস 8-এ পড়ে তখন এমন পরিস্থিতি তৈরি করেছিল, ঠিক আজকের মতোই। বাবা চাচা সকলের সাথে এমন বিশ্রী ভাষায় কথা বলেছিল। ওই ঘটনার পর থেকে নায়রা বিরক্ত জানের ওপর। ওই ঘটনার আগে জানের সাথে নায়রার সম্পর্কটাও সুন্দর ছিল। জান শুধু বাড়ির অন্যদের সাথেই নয়, নায়রার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। সেদিন বাড়িতে এক দফা বিবাদ শেষে জান যখন উপরে উঠছিল সিঁড়ি বেয়ে, সবচেয়ে উঁচু সিঁড়ির এক প্রান্তে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল নায়রা সেসব। জান উপরে ওঠা মাত্রই নায়রা ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল, বাবার চাচার সাথে এমন ব্যবহার করলে কেন ভাইয়া? নায়রার প্রশ্নের প্রেক্ষাপটে জান ওকে চোখ রাঙিয়ে বলে, একদম ভাইয়া বলবি না বেয়াদব মেয়ে। তোরা সব কয়টা সমান। তোরা আমার কেউ না, আর আমিও তোদের কেউ না। আমাকে যদি আর ভাইয়া বলছিস, নাহলে এক স্বরে সব দাঁতগুলো ফেলে দেব তোর। পথ ছাড় বেয়াদব। সে 11 বছর আগের এই ব্যবহার নায়রা ভুলতে পারেনি, আর পারবেও না। ওর আত্মসম্মান রয়েছে। সেদিনের পর থেকে জানকে ও ভাইয়া বলে ডাকা বন্ধ করে দেয়। সেদিনের পর বাড়ির প্রত্যেকের সাথে জানের সম্পর্ক হয়ে ওঠে তথাকথিত। সেদিনের পরে নায়রা বড় ভাই হিসেবে সম্মান করা ভুলে যায়, কারণ যে বাড়ির বড়দের সম্মান করতে জানে না তাকেও নায়রা সম্মান করতে পারবে না। এই ঘটনার 1 সপ্তাহ পর জান চলে যায় ঢাকায়। ওইখানেই কলেজ লাইফ শেষ করে, ওখানেই ভার্সিটি লাইফ শেষ করে। আর দাদির অনুরোধে বছরে 2-1 বার ঈদে আসে এই দীর্ঘ 11 বছর ধরে। বাড়ির সবার সাথে সম্পর্কের অবনতি হলেও জানের সাথে দাদির সম্পর্কের কোনো পরিবর্তন ঘটেনি। ও জানের এমন ভয়ঙ্কর পরিবর্তন সম্পর্কে বাড়ির প্রত্যেকের কাছে একসময় জিজ্ঞেস করেছিল বহুবার, কিন্তু কেউ ওর প্রশ্নের জবাব দেয়নি। নায়রা এখন আর সেসব জিজ্ঞেস করে না। আজ বহুদিন পর যেন 11 বছর আগের দৃশ্যটার এক ঝলক দেখল ও। সেদিনের মতো এতটা বিভৎস না হলেও বহুদিন পর আবার নায়রা নিজ চোখে বাপ চাচার সাথে জানের এই বেয়াদবি দেখল, কিন্তু কিছু বলল না, বলতেও চায় না। আবার হয়তো বলবে, একদম আমাদের মাঝে আসবি না বেয়াদব মেয়ে, নিজের লিমিটের মধ্যে থাক, না হলে এক স্বরে সবগুলো দাঁত ফেলে দেবো বেয়াদব মেয়ে, সব সামনে থেকে। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল নায়রা। গাড়ি হঠাৎ ব্রেক কষে, যা ওকে অতীত থেকে বর্তমানে ফিরতে বাধ্য করে। জান গাড়ি থেকে নেমে একটা স্টেশনারি শপ থেকে কিছু চকলেট, 1 প্যাকেট বিস্কিট, একটা মাফিন কেক আর 1 বোতল পানি কিনে আনে। গাড়িতে বসে সেসব নায়রাকে দিয়ে বলে, খেয়ে আমাকে উদ্ধার কর। জানের কণ্ঠ আজ অন্যরকম, একদম অন্যরকম। নায়রা ওর এরূপ কণ্ঠস্বরের সাথে পরিচিত নয়। নায়রা ভুরুকুঁচকে বলে, কেন? তুই কি কোথাও হারিয়ে গিয়েছিস যে আমাকে উদ্ধার করতে হবে? আর হারিয়ে গেলেও আমি খেলে তুই উদ্ধার হবে কিভাবে? জান গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, উদ্ধার হব। কোথায় হারিয়েছিস যে উদ্ধার হতে হবে? জান কিছু পর কাতরতা নিয়ে নায়রাকে দেখে অতঃপর গাড়ি চালনায় মনোনিবেশ করে নিজেকে নিজে বলে, তোর মাঝে হারিয়েছি, উদ্ধার হওয়া আর সম্ভব নয়। নিজেকে যদি কখনো খুঁজতে হয় তাহলে তোর মাঝে নিজেকে খুঁজে পেতে চাই। কি ভাবছিস? আর শোন, তোর খাওয়া দাওয়ার দরকার, তুই খা, আমি এসব খাবো না। জান গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ভাবলেশীনভাবে বলে, তুই জানিস আমি সারাদিন বাইরে কি করি? নায়রা ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল বের করে বলে, কি করিস? গাড়ি নিয়ে সারাদিন টোটো করি। আজ ভাবছি দুজন একসাথে পুরো শহরটা ঘুরবো।
নায়রা অবাক হয়ে শুধায়, দুজন মানে? তুই আর আমি। জানের স্বাভাবিক সোজাসাপটা জবাব, এই তুই আর আমি বাক্যটা দ্বারা জান কি শুধু একটা গোটা দিন একসাথে শহরটা ঘোরার কথা বুঝিয়েছে, না ও বোঝাতে চেয়েছে গোটা জীবন দুজন একসাথে পৃথিবী ঘুরে দেখবে, যে হবে সুখ দুঃখের একজন স্থায়ী সঙ্গী? নায়রার কাছে ওই তুই আর আমি বাক্যটা লাগলো আকুলতা, আবেগ আর প্রেম বিনিময়ের এক চরম মাধ্যম। জানের হাবভাব কেমন অস্বাভাবিক ঠেকল নায়রার নিকট। নায়রার হঠাৎ নজর গেল জান গাড়ির অন্য রাস্তায় নিচ্ছে ও চেঁচিয়ে বলে, এদিকে কেন নিচ্ছিস গাড়ি? এটা তো ভার্সিটি রোড নয়। তুই যদি এসব খাবার না খাস তাহলে আজ আর তোর ভার্সিটি গিয়ে কাজ নেই। কাজ নেই মানে? মাওবাড়ির আবদার, আজ যে নায়রার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, ওকে তো অ্যাটেন্ড করতেই হবে। ও কথা বাড়ায় না। মাফিম কেকের প্যাকেটটা খুলে কেকটা হাতে নিয়ে বলে, খাচ্ছি দেখ, এবার গাড়ি ঘোড়া। জান নীরবে হেসে গাড়ি ঘুরিয়ে নেয় ইউনিভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। নায়রা ওই একটা মাফিন কেকই খেয়েছে, অন্য কিছু খায়নি। জান ড্রাইভ করতে করতে বলে, গতকাল তুই একা একা বাড়ি গিয়েছিলি? জানের আচানক প্রশ্নে নায়রা চোখ তুলে তাকায়। হঠাৎ কি মনে করে এসব জিজ্ঞেস করছে ও? সঙ্গে সঙ্গে জবাব বলে, না, আমি উজানের সাথে এসেছিলাম। কেন, তোর কোনো সমস্যা? উজান নামটা শুনতেই জানের রাগ আরও বেড়ে যায় তরতর করে। চোখ মুখ শক্ত করে ফেলেও, যেন নায়রা কোনো গুরুতর অপরাধ করে বসেছে। সেই রাগটুকুর এক ফোঁটা প্রকাশ না করে বলে, ওহ ভালো, তোর একবারও মনে হয়নি আমি তোকে পিক আপ করতে আসতে পারি? প্রথমে ভেবেছিলাম আসবি, কিন্তু তুই তো আসলি না, তাই উজানের সাথেই আসতে বাধ্য হই। অপেক্ষা করতে পারতিস। জানের শান্ত জবাব, তবে সে ভেতর ভেতর অশান্ত। নিজেকে স্থির রাখা তার পক্ষে মুশকিল। নায়রা তাচ্ছিলের হাসি দিয়ে বলে, হ্যাঁ অপেক্ষা। কতক্ষণ ওয়েট করেছি তার হদিশ আছে তোর কাছে? খুবই দায়িত্ববান সাজার চেষ্টা করিস। সেই তো এক অপরিচিত ব্যক্তি দুরবস্থায় আমাকে হেল্প করলো। জান হুট করে গাড়ি থামিয়ে দেয়, তারপর নায়রার দিকে তাকিয়ে নীরের গলায় বলে, আমার যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আমি আমার আমানতের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করব না। দেরিতে আসি বা জলদি আসি, আমার দায়িত্ব পালনে তৎপর আমি। এটা মাথায় ঢুকিয়ে নে। এখন যা, নাম গাড়ি থেকে, তোর ভার্সিটি এসে গিয়েছি। রোদের প্রখরতা এত বেশি যে সূর্যের দিকে চোখ তুলে তাকানো যাচ্ছে না। স্বচ্ছ আকাশে পাখির উড়ে বেড়াচ্ছে। জান থানা থেকে বের হয়। লক্ষ্য এখন সাদের ভাড়া বাড়ি যাওয়া। ওর সাথে রুহিত রয়েছে। সাদের পর জানের সবচেয়ে বেশি ভরসা যদি কাউকে করে থাকে তাহলে সে রুহিত। গাড়ি থামে সাদের ভাড়া বাড়ির ওইখানে। জান আর রুহিত ভেতরে প্রবেশ করে। সাদ খুব গভীর মনোযোগ দিয়ে কোনো কিছু ফুটেজ দেখছে। ওদের পদধ্বনি পেয়ে ধ্যানচ্যুত হয় ও। জান এসে কাউসের ওপর বসে সাদের পাশে। ও সাদের সামনের মনিটরের দিকে ভুরু কুঁচকে তাকায়। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ভার্সিটি ছুটির পরেও একটা মেয়ে এক স্থানে দাঁড়িয়ে পায়চারি করছে। যে কেউ বলে দিতে পারবে মেয়েটি কারোর অপেক্ষা করছে। কিন্তু ক্যাম্পাসে কেন? মেয়েটি বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর একটা ছেলে আসলো। মেয়েটি হেসে হাত নেড়ে হাই বলে, এ জায়গাটা পজ কর। সাদ তাই করলো। জান সেই অংশটুকু জুম করে দেখতে থাকে। জান যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। ঠিক সেভাবে স্ক্রিনে পলকহীন তাকিয়ে রয়। সাদ তৎক্ষণাৎ বলে, এটা 7 জনের মধ্যে মনে হচ্ছে। ফেসটা পরিচিত লাগছে। জান উত্তেজিত হয়ে পড়ে। হ্যাঁ সাদ, আমরা মনে হয় খুব জলদি কেসটা সলভ করতে পারবো। তাড়াতাড়ি সবটা হলেই ভালো, যত দ্রুত সম্ভব। সে সময় রোহিত ওদের দুজনকে বলে, স্যার, মেহেদি নামের ছেলেটার ছবি। মেহেদির ছবিটা জান পুলিশ স্টেশন থেকে আঁকিয়ে এনেছে। পুলিশদেরই এক আর্টিস্ট এঁকেছেন ছবিটা। এরা বিভিন্ন কেসের সলভের জন্য সাহায্য করে থাকে। অপরাধীর ছবি সাক্ষীদের বর্ণনার মাধ্যমে এঁকে। মেহেদির মুখ গঠনের সম্পূর্ণ বর্ণনা তামিশাই দিয়েছে। সেই বর্ণনা অনুযায়ী আর্টিস্ট ছবি এঁকেছেন। জান রোহিদের হাত থেকে ছবিটা নেয়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে ছবিটা। বাহ, সিমসাম চেহারা একদম। সাদকে ছবি দিয়ে বলে, চিনে রাখ। এরপর রোহিদের দিকে তাকে বলে, তুমিও চিনে রাখো। রোহিদের দ্বিতীয়বার ছবিটি দেখার প্রয়োজন নেই। ও
ওর ছবিটির চেহারা সম্পূর্ণ নখদর্পণে চলে এসেছে। রোহিত ওর কাজে প্রচুর ডেডিকেটেড, এই জন্যে জান ছাদের পর অন্যদের থেকে একটু বেশি ভরসা করে ওকে। রোহিত এবার বলল, বাকিরা তো কেউ ভার্সিটি ক্যাম্পাসে, তো কেউ বিভিন্ন রেস্টুরেন্টে বা কাপল পার্কে। স্যার, আমাদের মনে হয় আমাদের পুরো টিমের সবাই মিলে এই ব্যাপারটা নিয়ে একটা মিটিং করা। জান সম্মতি দিয়ে রোহিতকে বলে বাকিদের ছাদের ফ্ল্যাটে আসতে। রোহিত দুপাশে মাথা নেড়ে তাই করলো। না, আমি যাচ্ছি তোমার সাথে কিছুক্ষণ কথা বলতে। অনলি 5 মিনিটস। নায়রা আজ লাইব্রেরিতে একটা বই পড়ছিল। কারোর কোমল কণ্ঠে চোখ তুলে ওর সামনের দিকে তাকিয়ে থাকা ছেলেটিকে দেখতে থাকে। এই ছেলেটার জন্য তো কম মেয়েরা পাগল না, তবু কেন নায়রার প্রতি ওর এত আগ্রহ? নায়রা ওপর নিচে মাথা নাড়িয়ে শাহিনকে বলে, হ্যাঁ বলো। শাহিন স্মিত হেসে বলে, বসতে পারি? আঙুল দিয়ে ইশারা করে শুধায় শাহিন। নায়রা কাটকাট গলায় বলে, পারমিশন নেওয়ার কি আছে? শাহিন কিছু পল দেখে নায়রাকে, অতঃপর সরাসরি বলে, আমি কিছু জরুরি কথা বলতে চাই তোমার সাথে। তোমার কাছে হয়তো সেটা টাইম ওয়েস্টও মনে হতে পারে। কি বলবে শাহিন? আবার প্রেমের প্রস্তাব দেবে না তো? এইবার যদি এসব করে তাহলে নায়রা ওর একটা ব্যবস্থা নেবে। সেদিন জেসে কথা বলেছিল বলে কি আজ এমন কথা বলতে পারছে? তোমার যদি মনে হয় তোমার জরুরি কথাগুলোতে আমার টাইম ওয়েস্ট হবে, তাহলে তুমি বলো না। তোমার টাইম ওয়েস্ট হলেও শুনতে হবে। 5 মিনিট সময় অপচয় হলে মনে হয় না খুব লোকসান হয়ে যাবে? খুবই স্পষ্ট আর দৃঢ়তার সাথে বলে শাহিন কথাটি। নায়রা কিছু না বলে চুপচাপ শুনে সেসব। শাহিন এবার বেশ গম্ভীর হয়ে বলতে থাকে, আমার তোমার প্রতি একটা সফট ফিলিংস রয়েছে। আমি হাজার চাইলেও সেটা অ্যাভয়েড করতে পারছি না। আমাদের মধ্যে তো একটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে, পারে না? মানছি আমার পরিবারের অর্থনৈতিক সচ্ছলতা তোমার পরিবারের মতো না, আর বন্ধুত্বের সম্পর্ক এসব যশ খ্যাতি দিয়ে কিন্তু হয় না। শাহিন, আমাকে একটা কথা বলতো, তোমার সাথে আমার বন্ধুত্ব হবে কিভাবে? না মানে 1 বছর আগের কথা ভুলে গেলে? আমার মনে হয় না সেদিন আমার কোনো অপরাধ ছিল। আর যদি তোমার মনেও হয় আমার অপরাধ, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। নায়রা মৃদু হেসে বলে, আচ্ছা, কদিন আগে তোমার খোঁজ নিয়েছিলাম বলে ভেবো না যে এখন আমি তোমার প্রতি সিম্প্যাথি দেখাবো। শাহিন একটা লম্বা শ্বাস ফেলে বলে, আমি তোমার সিম্প্যাথি চাচ্ছি না। আমি চাচ্ছি তুমি দিনে অন্তত আমায় ডাকো, কথা বলো আমার সাথে, একটা বন্ধুত্ব গড়ে উঠুক দুজনের মাঝে। আর যদি তা না করি, তাহলে কি আবার সুইসাইডে ট্রাই করবে? শাহিন ম্লান হেসে বলে, জানি না, তবে আমি বাঁচতে চাই। ততদিন বাঁচতে চাই যতদিন তোমার মুখের হাসি দেখতে পারবো, ঠিক ততদিন। তোমার মুখের হাসি ফুরিয়ে গেলে আমার এই জীবনটা নির্জীব হয়ে যাবে, প্রাণহীন একটা জীবন্ত লাশ হয়ে যাবে। নায়রার কেমন অস্বস্তি হচ্ছে শাহিনের এসব কথা শুনে। ও তড়িঘড়ি করে বলে ওঠে, ক্লাস আছে, আমি ভুলে গিয়েছিলাম, ক্লাসে যাচ্ছি। নায়রার এই নীরবতা শাহিনের বুকে ছুরির মতো বিঁধল। সে কাতরতা নিয়ে তাকিয়ে নায়রার যাওয়ার পানে তাকিয়ে থাকলো নিষ্প্রভভাবে। জান আজ বাড়ি ফিরেছে বিকেলে। এখন ওর মেজাজটা বেশ ফুরফুরে। সকালে সব কাহিনী সে প্রায় ভুলতেই বসেছে। ওর মাথায় ঘুরছে শুধু কেসটা জিতে যাবে, আর কয়েক কদম বাকি শুধু, আর একটু প্রচেষ্টা, তারপর সে নিজের রেকর্ড নিজেই ভাঙবে। কে আটকাবে ওকে? এসব ভেবেই ফুরফুরে মেজাজ নিয়ে বাড়িতে এসেছে ও। দুপুরে নায়রাকে বাড়ি ড্রপ করে আবারও থানায় গিয়েছিল। বাইরের একটা হোটেল থেকে কোনো মতে খেয়ে এসেছে। নিজের ঘরে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিল ও। অতপর ড্রয়িং রুমে এসে সোফায় বসে। শাহিদা বানু নামাজ পড়ে এসে রান্নাঘরে কিছু সন্ধ্যের নাস্তা বানাচ্ছিল। জানকে দেখে বলে, কিরে, সারাদিন বাইরে কি করিস তুই? জান রান্নাঘরে গিয়ে ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে বলে, অনেক কিছু চাচ্ছি, সময় হলে জানবে। শাহিদা বানু ময়দার ডো মাখতে মাখতে বলে, রাগ কমেছে তোর? সকালের কাণ্ডে কিন্তু এখনো তোর বাপ চাচা রেগে আছে খুব তোর ওপর। সে থাকুক, আমাকে বলো তো তোমার ভিআইপি গেস্ট কবে যাবে? ঠিক সে সময় বাড়িতে প্রবেশ করে জাহিদ সাহেব, জাফর সাহেব আর উজান। 3 জন খুব খোশ মেজাজে আছে বোধ হয়। জান ওদের এক পলক দেখে আবারও মোবাইলের দিকে দৃষ্টি দিল। জাহিদ সাহেব আর জাফর সাহেব, উজান, ওরা 3 জনই এসে বসে পড়ল জানের পাশের সোফাগুলোতে। জান ওদের এমনভাবে ইগনোর করছে যেন ও একাই সোফাতে বসে আছে। কী সব ব্যবসায়িক আলাপচারিতা করছে ওরা,
সেসবের কিছুই জান বুঝতে পারছে না। ওদের কথার এক পর্যায়ে জাহিদ সাহেব বলে, তুমি চাইলে অবসর সময় নায়রার সাথে আড্ডা দিতে পারো। আমার মেয়েও বাড়িতে একা একা থাকে, ওর মনটা ভালো লাগবে আর তোমারও ভালো লাগবে। উজান বরাবরের মতো স্মিত হেসে বলে, তা না হবে আঙ্কেল। আচ্ছা, জাইন আসবে না? জান কিছু বলছে না, কিন্তু ওর ভিতরটা পুরো ছারখার হয়ে যাচ্ছে। কিছু বলতেও পারছে না, আবার ওই ভিআইপিকেও সহ্য করতে পারছে না। কেন? জান আছে, জাইন আছে, গল্প করার হলে ওদের সাথে করবে। দরকার পড়লে 3 জন ছাদে মাদুর বিছিয়ে রাত জেগে গল্প করবে। তবু নায়রা কেন? হ্যাঁ, নায়রাকে কেন বারবার টানছে এরা? আর এই উজানও হাসি মনে ঠোঁট ফেটে পড়ছে। আর এত হাসিস না, গালে মাছি ঢুকবে। যত সব, এদের পায়ও বাড়ির মুরব্বীরা। মনের কথা মনই চাপা রইল। ওদের মধ্যে আরো বেশ কিছুক্ষণ কথা হয়। এক পর্যায়ে জাহিদ সাহেব আর জাফর সাহেব উজানকে ফ্রেশ হতে বলে নিজের উপরে চলে যায়। উজান দেখছে খুব সূক্ষ্মভাবে জানকে। উজান ওর ব্লেজারটা খুলে বাম হাতের ওপর রাখে, চোখের চশমাটা খুলে রেখে দেয় সামনে টেবিলের ওপর। উজান দেখছে তা জানের বোধগম্য। নজর মোবাইলের স্ক্রিনে থাকলেই ওর 6 সেন্স সবটা বুঝিয়ে দেয়। উজান এবার খুবই দৃঢ়ভাবে জানকে বলে, আর ইউ ফিল জেলাস? জান কঠোর দৃষ্টিতে তাকায় জানের দিকে। উজান আবার বলে, আপনার 6 সেন্সের থেকে আমার 6 সেন্স বেশি তুখর। সে আপনি মানুন বা নাই মানুন, সকালে যে কাণ্ডটা করলেন সেটা আমার উপর জেলাসি থেকে। অ্যাম আই রাইট? জানের এক রহস্যময় হাসি দেয়। নো, ইউ আর রং। নিজেকে সবসময় সঠিক প্রমাণ করতে চাওয়াটা আপনার কোনো মুদ্রা দোষ বোধ হয়। উজানের ঠোঁটের কোণে খেয়ে গেল বাঁকা হাসি। প্রসঙ্গ পাল্টে উজান আবার বলে, আমি একটা অ্যাডভাইস দেই আপনাকে, জান ফারাস। কারো প্রতি রাগ থাকলে সেটা প্রকাশ করতে নেই, সাথে সাথে রাগটাকে নিজের ভিতর বাঁচিয়ে রেখে সময় সুযোগ বুঝে রাগটাকে প্রকাশ করতে হয়, যাতে প্রতিপক্ষ আপনার উদ্দেশ্য সম্পর্কে অবগত না হয়। ভিলেনরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে, চাইলে আপনিও করতে পারেন। জান এবার হো হো করে হেসে দিয়ে বলে, কেন, আপনার অভিজ্ঞতা আছে বুঝি? জান উঠে যায়, সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। উজানে সেদিকে কিছুক্ষণ তাকে হাসলো। ধীরে ধীরে সে হাসি মিলিয়ে গেল ফর্সা মুখমণ্ডল থেকে। চোখে মুখে দৃশ্যমান হলো ক্রোধের এক অন্য আভা। উজানের ওই সুদর্শন মুখ ধাবিত হলো পৈশাচিক রূপে। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। বাড়িতে সকাল থেকে চলছে প্রচুর তোড়জোড়। সেই ফজরের পর থেকে 2 জা, ননদ আর বাড়ির কাজের সহায়িকা রান্নাঘরে ব্যস্ত। জুলেখা বেগম ধীরে সুস্থে নিচে নামলেন, তার রাজকীয় আসনের উপর বসলেন। ইদানিং তার শরীরটা চলছেই না, সিঁড়ি বেয়ে নিচে ওঠা নামা তার জন্য কষ্টকর। সবসময় বাতের ব্যথায় ভোগেন তিনি। তার 2 ছেলে আজ বাজারে গিয়েছে, বাড়িতে মেহমান আছে। তাও যে সে মেহমান নয়, উজান মাহের এর মতো বর্ত এত বড় একজন বিজনেসম্যান। ব্যবসায়িক লাভের জন্য একটু খাতির যত্ন তো করতেই হবে। জান আজ খুব ভোর ভোর উঠেছে বলে ভুল হবে। রাতে তার ঘুমই হয়নি, সারা রাত শুধু ওই উজান মাহের কথা ভেবেছে। শেষ রাতে একটু ঘুম এসেছিল, তাও ওই উজান আর নায়রাকে নিয়ে দুঃস্বপ্ন দেখায় ঘুমটা 12টা বেজে যায়। এত নোংরা একটা স্বপ্ন দেখেছে, ওর মাথা থেকে যাচ্ছেই না। বিছানার উপর সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। যে কেউ দেখলে বুঝতে পারবে সারা রাত ঘুমায়নি। সিলিংয়ের দিকে সেই কুৎসিত দৃশ্য আবার ভেসে উঠল। লাল শাড়ি পরিহিত নববধূ এক হাতে ঘুমটা টেনে বসে আছে, যার দরুন চিনে ওঠা মুশকিল কে এই মেয়ে। ঘরের সবকিছুই সাদা, বিছানার চাদর অবধি। ঘরের বিভিন্ন কোণায় রজনীগন্ধা আর গোলাপ ফুলের গুচ্ছ সুসজ্জিত করে রাখা। সফেদ রঙের বিছানায় হৃদাকৃতির মতো লাল গোলাপের পাপড়ি সাজিয়ে রাখা। নববধূটি তখন একইভাবে ঘোমটা টেনে নত মস্তিষ্কে বসে আছে। বেশ কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করল উজান। মুচকি হাসি দিয়ে ঘরে ঢুকে দরজার সিটকিনি লাগিয়ে দিয়ে আলগোছে বসে পড়ল মেয়েটির পাশে। ঘোমটা তুলে দিয়ে চিবুক ধরে উঁচু করল মেয়েটির গোল মুখটা। লজ্জায় রাঙিয়ে যাওয়া মুখে লাজুক হাসে নায়রা। উজান পাজামার পকেট থেকে একটা রিং বের করে সে রিংটা নায়রার অনামিকায় পরিয়ে দিল। লজ্জা যেন লাল গোলাপি হয়ে যাচ্ছে মেয়েটা। উজান আংটিটা পরিয়ে দিয়ে খুব যত্নে চুমু খেল নায়রার নরম তুলতুলে হাতে। এরপর উজান মাথায় থাকা ঘোমটার বাকি অংশটুকু
ওর মাথা থেকে ফেলে দেয়। উজান দেখছে তার বধূকে, খুব তৃপ্তিতে দেখছে। এরপর দুজন আরো ঘনিষ্ঠ হয়ে পড়ে। উজান ওর অধরটা খুবই নিপুণতার সাথে ছুঁয়ে দেয় নায়রার ওই লাল লিপস্টিক দেয়া ঠোঁটটায়। তারপর আর কল্পনা করতে চায় না জান, সিসি ওকে এসব দেখতে হলো। এসব ভেবেই এখন ওর চিন্তা হচ্ছে, সত্যি যদি এমনটা হয় তবে জান ওই উজান ভদ্র সভ্য ভালো মানুষই দেখানো লোকটাকে খুন করেই ফেলবে। বুকে শ্যুট করবে ও, যেই বুকে সাহস নিয়ে নায়রাকে বিয়ে করা হয়েছে। ও জান তো ভুলে গিয়েছে ও তো বিয়েটাই হতে দিবে না। বাসত্ব ডুমুরের ফুল। কিন্তু সব আজগুবি কথা কেন ভাবছে ও? চট করে বিছানা থেকে উঠে বসে পড়ে, মাথায় চুল টেনে ধরে বলে, নায়রার বাচ্চা, তুই আমাকে পাগল বানিয়ে ছাড়বি। পাগল হতে বাকি কি আছে ওর? জান বোঝে না ওই লোকটা কেন যে ঠোঁটের কোণে সর্বদা হাসি ফুটিয়ে রাখে, এটা জানে বিরক্তিকর লাগে। ও বুঝে পায় না এত টাকার মালিক 4 দিন ধরে এ বাড়িতে কেন থাকতে হচ্ছে। নিজের কি বাড়ি নেই? থাকতে বলল আর থেকেও গেল। এ ব্যাপারটা সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে ওর মস্তিষ্কে। বেডসাইড টেবিল থেকে মুঠো ফোনটা হাতে নিয়ে ও কাউকে ফোন করে বলল, আমি মনে হয় পাগল হয়ে যাব, তুই আমাকে কিছু আইডিয়া দে ঈশান, কিভাবে মেয়ে পটানো যায়। ফোনের অপর প্রান্তের ব্যক্তিটা হো হো করে হেসে দিয়ে বলল, হেই তুই কী সব বলছিস এসব? কারো প্রেমে পড়লি নাকি? ভনিতা না করে বল কি করে মেয়ে পটাবো। ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি এবার গলা খাকারি দিয়ে বলল, মেয়েকে আগে ভালো করে জানার চেষ্টা কর, বন্ধু হ, ওকে তুই ফিল করা যে তুই ওকে ভালোবাসিস, ওকে তুই তোর প্রেমে পড়তে বাধ্য কর, এমন কিছু কর ও তোকে নিজের জীবনসঙ্গী বানাতে বাধ্য হয়, বুঝলি? জানোর কথার প্রেক্ষিতে বলে, হ্যাঁ তোর মাথা মুন্ডু কিছু বুঝিনি, আমি রাখলাম বাই। খট করে ফোনটা কেটে দেয় জান। কি টিপস দিল যে জান সর্বদা নায়রাকে বুলিং করে, যার হাতে শ্যুট হয়ে ক্রিমিনাল ইন্তেকাল করে, সেই জান মেয়ে পাঠাবে? ব্যাপারটা হাস্যকর তো বটে, সেই সাথে অনেক কঠিনও। লিভিং রুমে উজান বসে আছে, ওর কোলে নায়রার বিড়াল ছানাটা এলাসি। উজান যখন খুব ভোরে ঘুম থেকে উঠে বাড়ির পেছন বাগানে হাঁটতে গিয়েছিল, সে সময় ওর চোখে এই বিড়াল ছানাটা পড়ে। ও হাঁটছিল আর পেছন পেছন এই ছোট্ট এলাচি গোলুমলু বাদামি রঙের এই বিড়ালটা খুবই আদুরে লাগছে ছেলেটির। ও ভাবল এই বাড়ির আশেপাশে যেহেতু বিড়ালটা ঘুরঘুর করছে, এই বাড়ির কেউই হবে এর মালিক। খুবই যত্নের সাথেও তুলে নিল বিড়ালটা কোলের মধ্যে। এলাচিও মিউমিউ করতে থাকলো। এই অবস্থায় ছানাটিকে বাড়িতে নিয়ে আসে উজান। শাহিদা বানু উজানের কোলে এলাচিকে দেখে উৎসাহিত হয়ে জানায় বিড়ালটা নায়রার। আর ঠিক তখনই উজানের ঠোঁটে খেলে গেল এক অস্পষ্ট হাসি। সে ছোট্ট এলাচি এখন কত আনন্দের সাথে খেলছে উজানের সাথে, মনে হচ্ছে পূর্ব পরিচিত এলাচির। খানিক আগে জুলেখা বেগম এসে খোশ গল্প করে গেলেন উজানের সাথে। জুলেখা বেগমের কথাবার্তার ধরনে উজান বুঝে যায় বয়স্ক মহিলাটি ওর সাথে মন খুলে কথা বলছে। শাহিদা বানু রান্নাঘর থেকে বের হয়ে আসলেন, হাসি মুখে বললেন, তোমার খুব ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাস তাই না বাবা? উজান বিড়ালটাকে আরও আগলে নিয়ে বলল, হ্যাঁ আন্টি, খুব ভোরেই উঠি, এটা আমার ছোটবেলার অভ্যাস। শাহিদা বানু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর আমাদের বাড়ির ছেলে মেয়েদের 8টার আগে ঘুম ভাঙে না। শাহিদা বানু দেখছে ছেলেটাকে কত হাসি খুশি, ভদ্র, শান্ত, অমায়িক ছেলেটা। এত বড় কোম্পানির ওনার, তাও কোনো অহংকার নেই। আফসোস ছেলেটার নাকি পরিবার বলতে কেউ নেই। ভালো মানুষদের সাথে বুঝি এটাই হয়। ছেলেটাকে দেখলে মনটা ভালো হয়ে যায় ওনার। এরকম একটা ছেলেকে যদি মেয়ের জামাই করতে পারতাম। বেখেয়ালে নিজের মনে বিড়বিড়ালো শাহিদা বানু। উজান চোখ তুলে তাকায় শাহিদা বানুর দিকে, এক ফালি আন্তরিক হাসি দিয়ে বলে, আন্টি আর কিছু বলবেন? প্লিজ এভাবে দাঁড়িয়ে থাকবেন না, এখানটায় বসুন। না না, নায়রাকে ডাকতে যাচ্ছিলাম, অনেক বেলা হয়ে গেল তো। আন্টি আঙ্কেলরা কোথায়? ওনাদের তো দেখছি না। ওনারা বাজারে গিয়েছেন, অনেকক্ষণ হলো, চলে আসবে এক্ষুনি, তুমি বসো। শাহিদা বানু চলে যান উপরে। উজান আবারও ব্যস্ত হয়ে পড়ে ওই কিউটের ডিব্বাটা নিয়ে। এলাচির গ্রীবাদেশ হাত বোলাতে বোলাতে বলল, মালিকের মতো কিউট তুই। এরই মাঝে যান নিচে নামে লিভিং রুমের কাউসের ওপর বসল। উজানের মুখোমুখি। জানকে পরখ করে দেখে বলে, কে মালিকের মতো কিউট? উজান দেখে ছেলেটাকে, এরপর গম্ভীরভাবে বলে, আমি বিড়ালটাকে বলছি যে ও মালিকের মতোই কিউট। জানের তখন নজর যায় এলাচির দিকে। কত ঢং! বিড়ালকে কোলে নিয়ে এত আদিক্ষেতা করছে কেন এই ভিআইপি? মেয়েদের এসব মানায় বিড়াল নিয়ে?
ছেলেরা কেন করবে এসব? একই সঙ্গে আর কত রং দেখাবে এই ভণ্ডটা? জান জ্বলছে, হিংসার আগুনে জ্বলছে। নিজেকে নিয়ন্ত্রণে আনার যথাসম্ভব চেষ্টা করে বলে, মালিকের মতো কিউট মানে কি? একটা মানুষের সাথে একটা বিড়ালের কিউটনেসের পরিমাপ করছেন? মালিক বিড়ালের মতো দেখতে নাকি বিড়ালটা মালিকের মতো দেখতে? যে বলছেন মালিকের মতো কিউটও। উজান বেশ মজা পেল। এই ছেলে দেখছি কম না, ঝগড়া বাঁধাতে চাইছে নাকি? উজান ঠান্ডা মাথায় বলে, আমি তো জানতাম তুমি বুদ্ধিমান পুরুষ, এখন তো দেখছি এর উল্টো। উজান এবার তুমি করে বলে, যা জানের মোটেই ভালো লাগলো না। ও ছো মেরে উজানের কোল থেকে বিড়ালটা নিয়ে উঠে চলে যেতে বলে, আমি বোকাই, আপনার মতো শিয়ানা হওয়া আমার পক্ষে সম্ভব নয়। উজান কিছু বলে না, ছেলেটা ওর ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। কিন্তু উজান তো সময় বোঝে, ধৈর্য ধরে, ধৈর্য হারায়। জান যেন বিড়াল ছানাটা পেয়ে বিশ্ব জয় করে ফেলেছে, ওর হাবভাব তেমনই। এখন বিড়াল কোলে নিল, কয়দিন পর যদি নায়রাকে তুলে নেয়, না জান সে রিস্ক নেবে না। নায়রা সহ নায়রার সব কিছু জানের। এসবের মধ্যে এলাসি পড়েছে মহাবিপদে। জানের বলিষ্ঠ শক্তপোক্তে এত এত দৃঢ়ভাবে এলাসিকে কোলের মধ্যে নিয়েছে যে এলাসি নড়ারও উপায় নেই, মুখ দিয়ে খালি ডেকে যাচ্ছে, হয়তো বলছে ওর নিজস্ব ভাষায় ওকে নামিয়ে দিতে। এই নায়রা ওঠ, আর কতবেলা অবধি ঘুমাবি? ঘড়িতে তখন 8:15। অন্যদিন শাহিদা বানু ডাকতে আসেন না আজ, তাই আজ ওনার এসব কাজে বিরক্ত লাগছে নায়রার। ঘুমু ঘুমু চোখে মুখে চকারন্ত উচ্চারণ করে বলে উঠল, ও ছুটির দিনে এত হাঁক ছাড়ছ কেন এই মহিলা? ছুটির দিনে এত হাঁক ছাড়ছে কেন এই মহিলা? হাই তুলে বিছানা ছাড়েও, অতপর দরজা খুলে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এভাবে চিৎকার করছো কেন? আজব। শাহিদা বানু মেয়েকে একপল দেখে বললেন, এখন উঠলি? বাড়িতে মেহমান, এই দিনেও তোর বেলা করে ঘুমানো লাগে? যা ফ্রেশ হয়ে এসব নাইট স্যুট ছেড়ে ভালো একটা সালোয়ার কামিজ পরে নিচে আয়। শাহিদা বানুর এসব কথায় সম্পূর্ণ ঘুম ছুটে যায় নায়রার। শাহিদা বানুর যে অতিরিক্ত মাগিরি ফলানোটা কোনো কালই পছন্দ না ওর। ও যে রাত জাগে সেটা শাহিদা বানু তো জানে, তবু আজ মেহমান রয়েছে বলে 8টা বাজতে না বাজতে ডাকতে চলে আসলো। এত দরদ কেন দেখায়? ওর শৈশব বেলাটা নষ্ট করে দিয়েও শান্তি দেবে না? নায়রা বুঝে পায় না এই মহিলাটা ওকে জন্ম দিয়েছে, কিন্তু এই মহিলা কোনো মেয়েরই মা হওয়ার যোগ্য না। নায়রা তেতিকে বলে, শুনুন, বাড়িতে মেহমান এসেছে বলে কি আমার ঘুম হারাম করে তার সামনে বসে থাকতে হবে, নাকি নাচ দেখাতে হবে? আর আমি এর আগেও বলেছি বেশি মাগিরি ফলাতে আসবেন না। এতই যখন মা, তাহলে ছোটবেলায় থাম, এসব কথা তুলিস না, আমি চলে যাচ্ছি, আর তোকে ডিস্টার্ব করব না। শাহিদা বানু শুকনো ঢোক গিলে আশেপাশে দেখে কেউ আছে কিনা। নায়রা ওনার মুখের ওপর ধপ করে দরজা লাগিয়ে দেয়। সকাল সকালে মেজাজটা গরম করে দিয়েছে মহিলাটা। জান ডিভানের ওপর বসে আছে, নিষ্প্রভ চোখে এলাসিকে দেখছে। এলাসি একবার জানের বিছানায় উঠছে, তো মেঝেতে নেমে আবার ওর স্টাডি টেবিলে উঠছে। মোদ্দা কথা, মাসুম বিড়াল ছানাটা বাইরে বের হওয়ার পথ খুঁজছে, কিন্তু পাচ্ছে না। পাবেই বা কী করে? এলাসিকে ঘরে এনে জান ওর ঘরের দরজা, জানালা, ব্যালকনি সব দরজা লক করে দিয়েছে। ও চাইছেই না এলাসি এ ঘর থেকে যাক। এলাসি ওর পায়ের কাছে আসলো, মায়া মায়া চেহারা করে তাকিয়ে আছে লোকটার দিকে। জান ওর পা সরিয়ে মুখ ঘুরিয়ে নেয়। এলাসি আবারও জানের দিকে যায়। ছেলেটা এবার বিরক্তি ভঙ্গিতে বলল, কি সমস্যা ফালতু বিড়াল? শোন, তোকে আমি টলারেট করতে পারি না। শুধু তোর মালিককে ভালোবাসি বলে তোকে নিজের ঘরে রেখেছি, না তো এক আছাড় দিয়ে চাঁদে পাঠিয়ে দিতাম। এলাসি হয়তো জানের কথার কিছুই বুঝল না। ও জানের বিছানায় উঠল আবারও। জান বলতেই থাকে, বাহ, খুব তো খেলছিলি ওই উজানের সাথে। আদিক্ষেতা দেখে বাঁচি না। তুই কি ভেবেছিস তোকে তোয়াজ করার জন্য এ ঘরে আটকে রেখেছি? একদমই না। সেদিন তো আমাকে ভয় পাচ্ছিলি, আর আজ উজানকে ভয় পেলি না? নায়রা আর তুই দুজনেই সমান। নায়রাকে বিয়ে করলেও আমার রুমে তোর এন্ট্রি নেই। এই বিড়াল, আরে ধুর, এলাস ফল না কি তোর নাম? এই তোর নাম কি যেন? উজান ফর্সা সুন্দর, হিরোদের মতো দেখতে, তাই ওর কোলে উঠে বসেছিলি? কেন, আমি কি কম সুন্দর? গায়ের রংটা একটু কালো, তাতে কি? আমি উজানের থেকে বেশি সুন্দর। গায়ের রং দিয়ে কি সবাই সব কিছু বিচার করে? এই
কি করছিস তুই? আমার কথা শোন, আমার কথার উত্তর দে। জান উন্মাদ হয়ে উঠেছে, ভেতরের যত জ্বালা সব এলাসির উপর মিটাচ্ছে। কিন্তু এলাসি কি এত কিছু বোঝে? হঠাৎ হুঁশ আসে জানের, ও কি সব পাগলের প্রলাপ বকছে এই অবলা বোবা প্রাণীটার সাথে। এসব করে কি নায়রাকে পাওয়া যাবে? জানের মতো একটা ছেলে যে নিজের বুদ্ধি বিচক্ষণতা দিয়ে কাজ করে, সে আজ উন্মাতের মতো কাজ করছে। কার জন্য? নায়রার জন্য। ওর মনের মধ্যে হারানোর ভয় কাজ করছে। ও ডিভান থেকে উঠে দাঁড়ায়, দরজার ছিটকিনি খুলে দেয় যাতে এলাসি ওর ঘর ত্যাগ করে। দরজা খুলে দিলে এলাসি নেজ নাড়তে নাড়তে ওর ঘর ত্যাগ করে। জান ক্লান্ত ভঙ্গিতে বিছানার কাছে আসে। ভুরু কুচকে বিছানা দেখল ভেজা। ওর আর বুঝতে বাকি রইল না এটা এলাসির কাজ। মুহূর্তে মুখ কঠিন হয়ে যায়, অস্ফুটে বলে, বিড়ালের বাচ্চা, আমার বিছানা ভিজিয়েছিস। পরন্তু বিকেল, একটা রোড সাইড ক্যাফেতে বসে আছে সাদ। আজ ওকে অন্যরকম লাগছে। আজ যে পোশাক একদম ফর্মাল, অন্যদিন যেমন পোশাক পরে ঠিক তেমন পোশাকই পরেছে, তবে আজ একটু বেশি সুন্দর লাগছে তাকে। সাদ ঘড়িটা দেখলো এক ঝলক। দোয়েল ক্যাফেটার মধ্যে দরজা ঠেলে ঢোকে। সাদ ওকে দেখা মাত্র একটু নড়েচড়ে বসলো। দোয়েল এসে বসলো সাদের মুখোমুখি। ওর মুখ থমথমে। সাদ দোয়েলকে দেখে স্মিত হাসল। দোয়েলের মুখটা থমথমে। ওর খুবই নার্ভাস লাগছে। সত্যি বলতে ওর দ্বিধা হচ্ছে। লোকটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে শুনেছে মায়ের কাছে। নিজেকে স্বাভাবিক করে বলে, ও অনেকক্ষণ অপেক্ষা করলাম, সরি। না না, ইটস ওকে, এভাবে বলবেন না। খুবই সাবলীলভাবে বলে সাদ। দোলের এমন উদাসীনতা দেখে সাদ আবারও বলে, মন খারাপ নাকি আপনার? না না, তেমন কিছু না, আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে আপনার সাথে, সেটা শুনবো। এখন বলুন কি খাবেন, কি অর্ডার দেব? দোয়েল মনে মনে বলল। ক্ষীণ কণ্ঠে বলে, অর্ডার আর খাওয়া? ও ক্ষীণ কণ্ঠে বলে, আগে আপনি আমার কথাটা শুনুন, এটা জরুরি। হ্যাঁ বলুন, শুনছি। দোয়েল এবার ইতস্তত করে বলা শুরু করে, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি একজনকে পছন্দ করি। প্লিজ আপনি আপনার বাড়িতে বলুন যে এই বিয়েতে আপনি রাজি নন। বিশ্বাস করুন, আমি বাড়িতে অনেকবার বলেছি যে আমার আপনাকে পছন্দ নয়, বাট মা বাবা আমার এই ডিসিশনটা মানতে নারাজ। সাদ শান্ত, স্বাভাবিক, ওর মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। ও দেখছে মেয়েটাকে, ওই উজ্জ্বল বর্ণের মেয়েটাকে যে এই মুহূর্তে ভয়ে গুটিয়ে রয়েছে। সাদ মেয়েটিকে স্বাভাবিকভাবেই বলে, ইটস ওকে, আপনি নার্ভাস হবেন না। দোয়েল দেখছে লোকটাকে, এতটা শান্ত কিভাবে রয়েছে লোকটা। ও তো শান্ত থাকার মতো কিছু বলেনি। লোকটা কি অপমানিত বোধ করলো না? দুই পক্ষে রাজি বিয়েটাতে, এখন ও বিয়েটা ভেঙে দিচ্ছে। কথা ছিল লোকটা একটা কেস ইনভেস্টিগেশন করছে, কেসটা সলভ হলে ছুটি নেবেন উনি, তারপর দুই পক্ষের মতামত নিয়ে দিনক্ষণ ঠিক করে বিয়ে হবে। দোয়েল অপরাধীর মতো দেখছে। আমি দুঃখিত, বিশ্বাস করুন, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। আমি আপনাকে হার্ট করার জন্য বলিনি। আপনি এমনটা ভাবছেন কেন? আমি হার্ট হইনি। আমার আপনাকে পছন্দ হয়েছিল বলেই যে আপনিও আমাকে পছন্দ করবেন এমনটা নয়। পছন্দ অপছন্দ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, আপনি যদি আপনার এই অমতে আমাকে বিয়ে করতে রাজি হতেন, আমাদের যদি বিয়েটা হতো, সংসার হওয়ার পরে আমি কষ্ট পেতাম। বরং আমার এটা শুনে ভালো লাগছে যে আপনি স্পষ্টভাবে সবটা বলেছেন, কোনো দ্বিধাবোধ করেননি। আপনি নিজের অমতে আমাকে বিয়ে করলে আমি ঠকে যেতাম, কিন্তু থ্যাঙ্কস, আপনি আমাকে ঠকাননি। হয়তো বিয়ের পর আমার ভালোবাসাটা একতরফা হতো, আপনি আমাকে ভালোই বাসতেন না। দোয়েল দেখছে লোকটাকে, সে কি একটু হার্ড হয়নি, অপমানিত হয়নি? এতটা ডিসেন্ট হতে পারে কেউ, জানা ছিল না। দোয়েল চুপচাপ বসে রয়েছে, অনুশোচনা হচ্ছে ওর। দোয়েল কিছু বলে না। সাদ আবার বলে, ডোন্ট ওরি, আমি ম্যানেজ করব। এবার বলুন কি অর্ডার দেব? আপনি কিন্তু বলেছেন আপনার ইম্পর্টেন্ট কথা শোনার পর অর্ডার দিতে। এবার জলদি বলুন মিস, কি খাবেন? ওয়েটারকে ডাকছি। দোয়েল মলিন হেসে বলে, আপনার যা ইচ্ছা অর্ডার করুন। সাদ স্মিত হেসে বলল, নিজের পছন্দ মতো বলুন, আপনার আমার পছন্দ না মিলতে পারে। ঠিকই তো, দুজনের পছন্দ ভিন্ন। সাদ ভুল কিছু তো বলেনি, ও আসলে চাইছে না কিছু খেতে। এভাবে লোকটার মুখের উপরে বিয়েতে না করে কিভাবে এখন লোকটাকে বলবে নিজের পছন্দ অনুযায়ী?
তবুও দোয়েল দেনামোনা করে বলে, তাহলে 1 কাপ কফি অর্ডার দিন। 1 কাপ? তাহলে 2 কাপ অর্ডার দিন। দিনের আলো ফুরিয়েছে, ধরণীর ধরা দিচ্ছে রাতের আধার। লিভিং রুমে সবাই বসে আড্ডা দিচ্ছে। এসবের মধ্যে স্টেজের মতো বসে রয়েছে নায়রা। বলা যায় নায়রাকে বসিয়ে রাখা রয়েছে। বাড়ির সদস্যদের 4 জন জান, জাইন, উপমা, বিজলি ব্যতীত সবাই লিভিং রুমে শোরগোল করছে। এদের সকলের মধ্যমণি হচ্ছে উজান। সচরাচর বাড়িতে এমন মজলিস বসে না, তবে আজ বসল। ওকে ঘর থেকে নিয়ে এসেছে জাহিদ সাহেব, আর নায়রা ওর বাবার কথা ফেলতে পারে না। মরিয়ম বেগম এমন বেশ গদগদ করে বলে, তুমি আর কোন কোন দেশে ঘুরেছ? ইউরোপের অনেক দেশেই ঘুরেছি। স্পেসিফিক বলতে গেলে একটা লিস্ট হয়ে যাবে। জাফর সাহেব এবার বলে, জন্ম তো এদেশেই, সে যতই বিলেত ঘুরুক। উজান শীতল চোখে জাফর সাহেবকে দেখে, ওনার চোখে চোখ রেখে বলে, আমি বাংলাদেশে হইনি আঙ্কেল, আমি আমেরিকায় হয়েছি। উজানের কথাগুলো যেন কেমন দৃঢ়, যেই কথাতে ক্ষোভ রয়েছে। সবে অবাক হয়ে যায়, ছেলে আমেরিকাতে হয়েছে। উজান আবারও বলতে শুরু করে, আরফানেজ মানুষ আমি। অ্যাকচুয়ালি আমার জন্ম হয়েছিল সেই আমেরিকান মুসলিম আরফানেজেই। মা জন্ম দিয়েই মারা যায়। কথাগুলো বলতে উজানের মুখটা মলিন হয়ে ওঠে। জুলেখা বেগম ছোট ছেলেকে ধমকে বলেন, এসব কথা কেন তুলছিস জাফর? এবার জুলেখা বেগম উজানকে বললেন, দাদুভাই তুমি কিছু মনে করো না। দাদুভাই বললাম তোমাকে, আমার বড় নাতিও তোমার বয়সী। উজান বিনিময়ে হেসে বলে, আপনার বড় নাতি নাহির? 3টে নাতি আপনার, এখন আমাকেও নাতি বলছেন? ওরা 3 ভাই, হিংসে করবে না তো? সবাই হো হো করে হেসে দেয়। হাসে না শুধু উজান। নায়রার এত ভদ্রতা পছন্দ হচ্ছে না। উজান কিছুপল নায়রাকে দেখে বাড়ির বড়দের বলে, জয়েন কি বাড়িতে নেই? ওকে তো অফিস ছাড়া বাড়িতে দেখি না। মরিয়ম বেগম বলে, ওকে বাইরে যেতে দেখেছি বিকেলে বউ নিয়ে, হয়তো বেড়াতে গিয়েছে। ও মেরিট জানা ছিল না। আর জান, আসলে আমি ওকেও খুব একটা দেখি না। ও কি ফ্যামিলি থেকে একটু দূরে দূরে থাকতেই পছন্দ করে? সবার মুখটা কেমন থতমত হয়ে গিয়েছে। মরিয়ম বেগম মেখে হাসি দিয়ে বলে, ওর খবর ও ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। উজান সূক্ষ্ম নজরে দেখছে বাড়ির সবাইকে। বেশ হ্যাপি ফ্যামিলি মনে হচ্ছে। জাহিদ সাহেব মেয়ের পাশে বসেছিলেন। মেয়েকে দেখে বলেন, এভাবে মনমরা হয়ে বসে আসছো কেন আম্মু? উজানের সাথে কথা বলছো না? কি মনে করবে বলো তো? বাবা শুরু করেছে। এরা আবার অন্য কিছু চাইছে না তো? নায়রার এত মিশুক লোক পছন্দ না। এই ছেলের এত ভালোর মধ্যেও ভালো মনে হয় না। নায়রা রিনরিনে গলায় বলে, নিচে আসতে বলেছো, এসেছি, এখন আবার কি কথা বলবো? প্রায় বড়রা সবাই যে যার কাজে চলে যায়। অনেকক্ষণ আড্ডা দিল আজ। লিভিং রুমে রয়েছে শুধু জেসমিন বেগম, শাহিদা বানু আর জাহিদ সাহেব। শাহিদা বানু আর জেসমিন বেগম রান্নাঘরে যায় মরিয়ম বেগমের কাছে। রাতে রান্না করতে হবে। 2 ভাই আজ 1 সপ্তাহ বাজার করেছে একদিন খাওয়ার জন্য, কিন্তু ছেলেটা বেশি খেতেই পারে না। জাহিদ সাহেব নিজের ঘরে যাওয়ার আগে নায়রাকে বললেন, তোমরা দুজন তাহলে গল্প করো, ছেলেটা একা তো বাড়িতে একদম, গল্প করলে দুজনেরই ভালো লাগবে। নায়রা উজানের সামনে নাও করতে পারছে না, হালকা হেসে শুধু মাথা নাড়ায়। জাহিদ সাহেবও নিজের ঘরে চলে যান। তিনি চাইছেন দুজন দুজনকে পছন্দ করুক, তাহলে এই বিলিনিয়ারের সাথে তিনি মেয়েটার বিয়ে দিতে পারবেন। নায়রা মাথা নিচু করে বসে আছে। উজান গলা খাকারি দিয়ে বলে, হেই ইয়ানাত, হোয়াটস হ্যাপেন? নায়রা 2 পাশে মাথা নেড়ে বলে, নাথিং। কি করবে নায়রা? উঠে চলে যাবে? লোকটার সামনে এত আনকমফোর্টেবল লাগছে, কিছুই করতে পারছে না ও। চুপচাপ বসে থাকে। আমি মনে হয় আপনাকে অস্বস্তি দিচ্ছি। তেমনটা নয়। উজান ওর চোখের চশমাটা খুলে বলে, তাহলে কেমনটা? নায়রার ইচ্ছেই করছে না কথা বলতে। ওর হঠাৎ মনে পড়ে জানের কথা। জান থাকলে এতক্ষণে কি করতো ওরা? ঝগড়া তো হতোই ফর শিওর। এসব ভেবেই হেসে ফেলে নায়রা। উজান ভুরুকুসকে দেখে বলে, হাসছেন কেন? স্তম্ভিত ফিরে পায়ও। সত্যিই তো নায়রা হাসছে কেন? জানের কথা মনে পড়ে হাসছে, কিন্তু কেন? এমনি। অস্ফুটে নায়রা বলল। উজান নিজের মাথাটা একটু ঝুঁকে বলে, এমনি হাসে কেউ? উজানের এই কথাটা মজার ছলে বললেও তার কণ্ঠস্বর ছিল মাদকতায় পূর্ণ। নায়রা ডিভান থেকে উঠে দাঁড়ায়, এরপর বলে, আমি আসি, উঠছি এখন।
নায়রা ছুটে চলে যায় দোতলায়। উজান ফিসেল হেসে বলে, ওয়াও, হার স্মাইল স্পিচলেস। খাবার টেবিলে পিনপত নীরবতা, সবাই চুপচাপ খাচ্ছে। জানও রয়েছে সেখানে, ও একটু আগেই বাড়ি ফিরল। লিভিং রুমে এসে দেখে সবাই রাতের খাবার খাচ্ছে। কি খিলখিল করে হাসছে, এদের এত হাসি দেখলে জানের গা জ্বলে। ও দেখলো নায়রাও রয়েছে টেবিলে, আর উজানও রয়েছে। বেশ কিছুক্ষণ দেখলো ওদেরও। নায়রা তো মাথা নিচু করে চুপচাপ খাবার খাচ্ছে, কিন্তু উজান ওর দিকে 2 মিনিটে 36 বার তাকিয়েছে। এসব দেখে জান একটা কাজ করে ফেলে। খুঁতখুঁত স্বভাবের জান বাইরের পোশাকে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসে পড়ে। হাত মুখে অবধি পানি দেয়নি। উজান সেটা দেখে স্মিত হাসল। জান যেই হাসিটাকে বলে গা জ্বালানো হাসি। ও টেবিলে বসার পরে সবাই কেমন চুপ হয়ে যায়। ওর মুখ দেখে বোঝা যাচ্ছে রেগে আগুন হয়ে রয়েছে। তাই কেউ আর ঘাটল না উজানের সামনে যদি কিছু করে আগের দিনের মতো। উজান জানকে অমায়িক হাসি দিয়ে বলে, সন্ধ্যাবেলায় তোমার কথা জিজ্ঞেস করেছিলাম, কোথায় ছিলে ওই সময়ে? জান খুব বলতে ইচ্ছে হলো, তোকে কেন বলবো, যেখানে আমি বাড়ির লোকেদের কৈফিয়ত দেই না? তুই তো কোথায় বাইরের লোক। তবে ও সেসব কিছুই বলল না। অতঃপর উজানের দিকে তাকিয়ে বলে, কাজে ছিলাম। জান একবার নায়রাকে দেখে নিল যে চুপচাপ খাচ্ছে। শাহিদা বানু ওকে খাবার দিল, সে খাবার নিয়ে নাড়তে থাকে। বাইরে থেকে ও খেয়ে এসেছে, ও তো খাবারের নাম করে বসলো শুধু উজানকে নজরবন্দি করতে। ও খাবার ওভাবে নাড়তে থাকে আর বারবার নায়রাকে দেখে তো ও একবার উজানকে। আকস্মিকভাবে নায়রা বিষম খায়, কাশতে থাকে। ঠিক সে সময় জান ওর সামনে পানির গ্লাসটা ধরে। উজানও একই কাজ করে। নায়রা দেখছে দুজনে ওর দিকে পানির গ্লাস ধরে রয়েছে। উজান জানের হাতের গ্লাস দেখে নিজের গ্লাসটা সরিয়ে নেয়, কিন্তু জান সে অনিমেষ পলকে নায়রার দিকে তাকিয়ে হাতে গ্লাস ধরে রেখেছে। নায়রা নিজের গ্লাসের পানিটুকু এক হাতে নিয়ে খায়। জাহিদ সাহেব বলে, ঠিক আছে আম্মু? হ্যাঁ আব্বু, অলরাইট। জান তখনও ওর দিকে গ্লাস ধরে রয়েছে। নির্নিমেষ দেখছে মেয়েটাকে, যার জন্য জান 7 বছর ধরে নিজের অনুভূতি জমিয়েছে। বিন্দু বিন্দু করে ভালোবাসা জমিয়ে সিন্ধুতে পরিণত করেছে। ও এখন এই জগতে নেই, রয়েছে অন্য কোনো জগতে, যে জগতে শুধু জান নায়রাময়। জান নায়রার প্রেমে পড়েনি, জান নায়রাকে ভালোবেসেছে। ভালোবাসার থেকেও বেশি ভালোবেসেছে। এই মেয়েটার কোনো অনুভূতি নেই। অনুভূতি থাকলেও বুঝতো জান এই জেদি মেয়েটাকে কি পরিমাণে ভালোবাসে। ডাইনিং রুমের প্রত্যেকে বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে চোখগুলো রসগোল্লার সাইজ করে দেখছে জানকে। উজান এবার জানকে ডেকে বলল, হ্যালো জান, আর ইউ ওকে? জানের ভ্রম ছুটে যায়। ও দেখলো সবাই ওর দিকে সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। তড়িঘড়ি করে উঠে পড়ে, ডাইনিং রুম ত্যাগ করে। ও চলে যাওয়া মাত্রই জাফর সাহেব বলল, কি হলো ছেলেটার? উজান সে সময় বলে বসে, আঙ্কেল, আমার মনে হয় জানের সাইকিয়াট্রিস্ট দেখানো প্রয়োজন। রাত 10টা বাজে। দরজায় খটখট আওয়াজে নায়রা কম্পিউটার থেকে চোখ তুলে দরজায় তাকায়। দরজা খুলতে যেন নায়রার চোখ কপালে উঠল। ওকে বলার সুযোগ না দিয়ে উজান বলে, সরি, আমি ভেবেছিলাম জাইনের রুম। আমাকে এই রুমটাই দেখিয়ে দিয়েছে বিজলি মেয়েটি। নায়রা বিরক্তিতে কপাল কুঁচকে বলে, এত রাতে ওর সাথে কি আপনার? আর ওর কথা বারবার আমাকে কেন বলেন? ওর সাথে অফিসিয়ালি কিছু কথা ছিল, তাই এটা খুবই জরুরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নায়রাও বলে। দরজা লাগিয়ে দিতে গেলে উজান ফের ডাকে, শুনুন, ওর ঘরটা কোন দিকে? আমার ঘর থেকে ডানে 4 ঘর পড়ে। উজান আন্তরিক হেসে বলে, ওকে, থ্যাঙ্কস। উজানের কথা শেষ হওয়ার আগে ধপ করে দরজায় খিল দেয় নায়রা। এটা নায়রার বদ অভ্যাস, কাউকে বিরক্তকর লাগলে ও এটা করে। উজান দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। জাইনের ঘরে যেতে যেতে মিটমিট করে বলে, শি ইজ বিউটিফুল লাইক এ ফেরি। তুই কি চাচ্ছিস সেটা বল। মলিন মুখে ছেলেটা তাকায় জাইনের দিকে। উপমা জাইনের পাশে বসে রয়েছে। কি যে চাইছে বুঝতে পারছে না দুজনের কেউই। প্রায় 1 ঘন্টা ধরে এক কথা বলছে। ও নায়রাকে ছাড়া পাগল হয়ে যাবে। জাইন বুঝাচ্ছে ভাইকে নায়রা তোকে পছন্দ করে না, এটা অসম্ভব। কিন্তু সে মানতে নারাজ। জাইন আবারও বলে, তোকে এবারের কেউই নায়রার জামাই হিসেবে চাইবে না। তুই তোর ইমেজটা নষ্ট করেছিস শুধু। এটা অসম্ভব। নায়রা তো বটে, চাচাও তোকে খুব অপছন্দ করে। তুই নায়রাকে চাস, কিন্তু তোদের সংসারই হবে না।
জান মাথা ধরেছে ও অস্ফুটে বলে, কেন, তোদের বিয়ে হয়নি? তুই কিন্তু ভুলে যাস না আমি তোদের হেল্প করেছি, এখন তোরা আমাকে হেল্প করতে পারবি না? সেলফিশ কতগুলো। জাইন ওকে বলে, তুই কিন্তু তোর স্বার্থের জন্য আমাদের হেল্প করেছিস, এখন আমরা সেলফিশ? উপমা পাশ থেকে বলে, ভাইয়া আমরা তো বলিনি যে তোমাকে হেল্প করব না, হেল্প করব, তুমি বলো কি করতে হবে। আপাতত কিছুই না। জাইন ভাইকে পরোক্ষ করে বলে, তাহলে নিজের ঘরে গিয়ে রেস্ট নে, তোকে সিক লাগছে। জাইন তো জানি না জান ওর সৎ ভাই, অবশ্য জানার মধ্যে বাড়ির বড়রা আর নাহির জানে এ ব্যাপারে। জাইন ওর ভাইকে বোঝে জান খুব ডিপ্রেসড থাকে ও জাইন অথবা সাদের সাথে নিজের কথার জড়ি নিয়ে বসে। জাফর সাহেব মরিয়ম বেগমের সাথে 11 বছর ধরে দ্বন্দ্ব থাকলেও জানের সাথে জাইনের সম্পর্কের অবনতি হয়নি। যদিও জানের মাঝে মধ্যে রাগ হয় জাইনের ওপর নিজের মায়ের কথা মনে পড়লেই, কিন্তু জাইন ওকে কোনো কৈফত ছাড়ে বোঝায় ভাইয়ের উপর অভিমান হলেও কখনো সে অভিমান দীর্ঘস্থায়ী হয় না। জানও পারে না বড় ভাইয়ের সাথে দূরত্ব তৈরি করতে। ও তো জানে জাইনের কোনো দোষ নেই, ও তো নিজের বাবা মায়ের কীর্তি সম্পর্কে জানেই না, আর জান জানাতেও চায় না। জানতে পারলে সেদিন জাইনের অবস্থা জানের মতোই হবে 11 বছর আগে জানের সাথে যেটা হয়েছিল। জান গলাস্বর পরিবর্তন করে গম্ভীর হয়ে বলে, আমি তোদের খুব ডিস্টার্ব করছি তাই না? ওকে ফাইন, চলে যাচ্ছি। জান সেটা বোঝাতে চায়নি, কিন্তু ও বুঝলো উল্টো এটা নিশ্চয়ই হতাশাজনক ওর জন্য। জান দরজা খুলতে ওঠে, ঠিক সেই সময় দরজায় নক করে কেউ। দরজা খুলে দিয়ে দেখে উজান দাঁড়িয়ে আছে। ওর ঠোঁটের কোণে সেই ছ্যাবলা মার্কা হাসি। হ্যাঁ, জান ওর হাসিটার নতুন নাম দিয়েছে ছ্যাবলা মার্কা হাসি। উজান ওকে দেখে বলে, আরে তোমার সাথে দেখা যে, তুমি জাইনের ঘরে কেন? আমার ভাইয়ের ঘরে আমি কখনো আসবো না আসবো সেটা আপনাকে বলতে হবে? আপনি আমাকে বলবেন আপনি এত রাতে এই ঘরে কেন? জাইন ভাইয়ের কাছে এগিয়ে যায়, এরপর হাসার চেষ্টা করে বলে, অ্যাকচুয়ালি ওর মাথাটা ঠিক নেই, কিছু মনে করবেন না। জানের কোনো ইচ্ছে হয় না ওদের কথা শোনার, গটগট করে উজানকে উপেক্ষা করে চলে যায়। জাইন ম্লান হেসে বলল, চলুন দোতলা লিভিং রুমে গিয়ে প্রজেক্টটা নিয়ে কথা বলি। উপমা আড়াল হয়ে শাড়ির আঁচল তুলে নেয় কাঁধে। উজান উপমাকে দেখে বলে, শি ইজ ইউর ওয়াইফ, শি লুকস ম্যাচ ইয়ঙ্গার। উপমা ইতস্তত করে লোকটার এমন মন্তব্যে। ব্যবহারটা কেমন ঠেকলো ওর? উজানের এমন মন্তব্যে জাইনের রাগ লাগে। নেহাতি বিজনেস পার্টনারশিপে রয়েছে তাই কিছু বলল না। ও প্রসঙ্গ পাল্টে উজানকে বলে, দোতলার লিভিং রুমে চলুন। আজও একটা দুঃস্বপ্ন দেখলো ছেলেটা, যার দরুন ধরফড়িয়ে ওঠে ও। রাত 2টো বাজে। ভোরে দেখলে বাসর, আর এখন এই মুহূর্তে দেখলো উজান আর নায়রা সংসার করছে, ওদের একটা মেয়ে হয়েছে। এসব জানের হচ্ছে সারাদিন এসব আজগুবি ভাবার জন্য। এটা মোটেও ঠিক হচ্ছে না। ঘরে এসি চলছে, তবু ও তিরতিরিয়ে ঘামছে। ও পেলো ভাতে পানির বোতলটা নিয়ে ঢক ঢক করে পানি পান করে। ঘুম এখন আর আসবে না। এখন ওর কী করা উচিত? নিজের এই আবেগটা ওর জন্য অপ্রকাশিত রাখা বড্ড মুশকিল। হুট করে একটা পাগলামি করে জান। ঈশানের কাছে কল ধরায়। জানের কল বারবার কেটে দিচ্ছে কেন ছেলেটা, আর জানও বারবার কল করছে। এক পর্যায়ে ঈশান কল ধরে ঘুম ঘুম গলায় কিন্তু বিরক্ত নিয়ে বলে, ভাই কি সমস্যা তোর? একবার ভোর 7টায় তো একবার মাঝরাতে কল করছিস কেন? সবে চোখটা লেগে এসেছিল। জান তেতিয়ে বলে, এতক্ষণ কি করছিলি? হোয়াট? জান জিভ কামড় দেয়। একটা মেরিট ছেলে রাত 2টোর দিকে জিজ্ঞেস করছে এতক্ষণ কি করছিলি? জান আমতা আমতা করে বলে, আমি ওভাবে বলিনি। তুই এখন আমায় বল রাত 2টোর দিকে কিভাবে প্রপোজ করা যায়। আই মিন ইউনিক কিছু বল যেটাতে মেয়েরা সারপ্রাইজড হবেই হবে। ফোনের অপর প্রান্ত থেকে ঈশান বলে, সারপ্রাইজ তো আমি হচ্ছি জান, তুই ঠিক আছিস? এসব কি আবল তাবল বকছিস? জান মুখটা পাংশুটে বর্ণ করে বলে, তুই জাস্ট বল কিভাবে প্রপোজ করলে অহংকারী জেদি মেয়েরা প্রপোজাল অ্যাকসেপ্ট করবেই। ঈশান খেকিয়ে বলে, আমি গুগল না ভাই, তুই ইউটিউব অথবা গুগল করে দেখে নে ভাই। ঈশান খট করে ফোনটা কেটে দেয়। জান কিছুক্ষণ কিছু একটা ভাবে, অতঃপর ঘর থেকে বের হয়। ফ্রিল্যান্সিং করতে করতে চোখটা আজ লেগে এসেছিল একটু। কফি খেলে হয়তো ঘুমটা কেটে যেত। দরজায় কেউ ঠক ঠক আওয়াজ করছে। নায়রা আকস্মিক চমকে ওঠে। এমন সময় দরজায় কেউ টোকা দেয়ার। এখন আবার কে? ও উদ্গ্রীব হয়ে শুধায়, কে? আমি দরজাটা একটু খোল। আমার হাত দিয়ে ব্লিডিং হচ্ছে খুব। কাঁপা কাঁপা গলায় বলে জান। নায়রা ভয় পেয়ে যায়। ব্লিডিং হচ্ছে মানে?
সত্যি না মিথ্যে এসব যাচাই না করে দরজা খুলে জিজ্ঞেস করে, কোথায় কেটেছে? ব্লিডিং হচ্ছে মানে কি? কই? জান নিষ্প্রভ চোখে দেখছে অস্থির এক নায়রাকে। ও হুট করে নায়রার অনুমতি ছাড়া ওর ঘরে প্রবেশ করলো, বসে পড়ল ডিভানের ওপর। নায়রা ভুরুকুসকে দেখে বলে, কই, কোথাও তো আসরের দাগও নেই। এটা কোন ধরনের ফাজলামো এই মাঝরাতে জান? খুবই কঠোরভাবে তাকিয়ে আছে নায়রা। জান উঠে দাঁড়ায়, অতঃপর নায়রার কথায় ভ্রুক্ষেপ না করে ওর সামনে হাঁটু গেড়ে বসে বলে, আমায় ভালোবাসবি নায়রা? ট্রাস্ট মি, আমি তোকে ভালো রাখবো। আমি তোকে বিয়ে করতে চাই। তোর আমার একটা বাবুই পাখির সংসার হবে। আমি তোকে ছাড়া ভালো নেই। এই 5 রাত 4 দিন আমি কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমি জানি। কণ্ঠে প্রচুর কাতরতা, চোখে অসহায়ত্বের ছাপ। নায়রা দেয়াল ঘড়ির দিকে আঙুল তাক করে বলে, কয়টা বাজে এখন? মাঝরাতে বেয়াদবি করতে এসেছিস? অসভ্য ছেলে কোথাকার। জান উঠে দাঁড়ায়, খুবই নম্র হয়ে বলে, আমি কোনো খারাপ ইন্টেনশনে আসিনি। আমি তোকে ভালোবাসি। আকস্মিক মাথার মধ্যে তালগোল পাকিয়ে যায় জানের। এতটাই জোরে নায়রা থাপ্পড় মেরেছে যে ওর গ্রীবাটা অল্প ঝুঁকে যায়। ও একগালে হাত দিয়ে মাথা তুলে নায়রার দিকে আহত দৃষ্টিতে তাকায়। জানের ওই দৃষ্টি নায়রার হৃদয় নাড়াতে ব্যর্থ। ও অগ্নি দৃষ্টিতে জানের দিকে তাকিয়ে বলে, এই থাপ্পড়টা তোকে আরও আগে মারা উচিত ছিল। সাদ সেই তখন থেকে হো হো করে হাসছে, দেখছে ওর বেস্ট ফ্রেন্ডকে। জান নির্লিপ্ত, ওর কিছু বলার নেই। ও জানে যা করার ওকেই করতে হবে। মুখ ফিরিয়ে নেয় অন্যদিকে। সাদ হাসি থামিয়ে বলে, তুই ঈশানকে কল দিলি কেন? বেচারা আমাকে কল দিয়ে বলতে পারতিস, আমি কোনো আইডিয়া দিতাম। তুই তো নিজেই রিজেকশন খেয়ে বসে আসিস। আগে নিজের জন্য আইডিয়া বের কর। আর হ্যাঁ, আমি নিজেরটা নিজে বুঝে নেব। জান ফারাজ হাতে বন্দুক তুলতে পারলে সেই হাতে গোলাপও তুলতে পারবে। সাদ অবাক হয়, চোখ দুটো বড় করে ফেলে। তুই কি আবার প্রপোজ করবি? এবার ফুল দিয়ে? জান হাতের ফোনটা পকেটে ভরে বলে, ওইসব ঢং আমি পারি না। তাহলে কি করবি? জান শীতল কণ্ঠে বলে, দেখা যাক। ইদানিং নায়রা শাহিনকে আর কড়া কথা শোনায় না। আসলে ও এখন বিরক্ত বোধ করে না। শাহিনও ওর সাথে বন্ধুর মতো আচরণ করে, আর অন্য কিছু নয়। ও বুঝতে পেরেছে কিছু কিছু সম্পর্ক বন্ধুত্বেই সুন্দর। তাই শাহিন ওর ভালোবাসাটা বন্ধুত্বের আড়ালেই রাখতে চাইছে। নায়রাকে এ কদিনে বেশ সহযোগিতা করেছে একাডেমিক পড়ালেখায়। কখনো নিজের নোট দিয়েছে, তো কখনো কোনো টপিক বুঝিয়েছে খুব দক্ষতার সাথে। সাধে কি আর টপার হয় প্রতিবার? ভার্সিটির করিডোরে শাহিন অপেক্ষা করছে, এক কাঁধে ব্যাগ আর ডান হাতে নোটবুক। মনটা ইদানিং ফুরফুরে থাকছে তার। কিছুক্ষণ পর নায়রাকে দেখতে পায় সে। ক্লাস থেকে তাড়াতাড়ি করে বের হচ্ছে। ওকে দেখে শাহিন হাসলো সামান্য। নায়রা ওর কাছে এসে দাঁড়াতে শাহিন ওর হাতের নোটবুকটা দিয়ে বলল, এই যে। নায়রা বুঝতে পারছে না কিসের খাতা, তাই কৌতূহল নিয়ে শুধায়, কি এটা? সেদিন বলেছিলে না আগের দিনের নোটসটা তুলতে পারোনি। নায়রা বুঝে পায় না এত জেসে পরে উপকার করার কি আছে। নায়রা ওকে বন্ধু মনে করছে না, আর 5টা ক্লাসমেটদের মতোই ট্রিট করছে ওকে। কিন্তু শাহিন নিজের মনে ভেবে বসে আছে নায়রার সম্পর্কটা সহজ করছে, কিন্তু তা নয়। হুটহাট অধিকার ফলানোর মতো কথা বলে বসছে। যে রাইট ওকে দেয়নি নায়রা। এই যে আজকেও যে কাজটা করেছে ছেলেটা, ও কি শাহিনকে বলেছিল নোটসটা দিতে? নিজে নিজেই সব করেছে ও। গ্যাপের টপিকগুলো তো নিতুকে বুঝিয়ে দেওয়ার কথা বলেছিল সেদিন। শাহিন সেটা ধরতে পেরে নিজে বুঝিয়ে দেয়। শুধু কি তাই নিজের নোটসগুলোই স্বেচ্ছায় দিয়েছিল নায়রা? নিতে চায়নি, তবু প্রায় জোরপূর্বক হাতে ধরিয়ে দেয়। নায়রা চাইলে অনেক কিছু বলতে পারত, তবু নিজের জেদটাকে দমিয়ে রেখেছিল। গত সপ্তাহে ও লাস্ট লেকচার নোট তুলতে পারেনি, তাই দোয়েলের থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে নেয় সেগুলো। এখন তো ওর আর সেটা প্রয়োজন নেই। নায়রার কথা বাড়ানো, শুধু নাকচ করে বলে, ধন্যবাদ, আমি দোয়েলের থেকে নিয়েছি, এখন আর প্রয়োজন নেই। বিনিময়ে শাহিন ম্লান হাসে। শাহিন নায়রাকে সাহায্য করছে, এটা ওর অজুহাত। ও চাইছে এই সুতো ধরে 1-2 লাইনের কথা হলেও নায়রার সাথে বলতে। ব্যাস এতটুকুই। নায়রা 2 পায়ে সামনে বাড়ালে শাহিন পিছু ডাকে। নায়রা স্থির হয়। শাহিন এগিয়ে যায় মেয়েটার দিকে। তোমার যে কোনো প্রয়োজনে তুমি বিনা দ্বিধায় আমাকে বলতে পারো। নিজের সামর্থ্যের মধ্যে থাকলে আমি তোমায় সাহায্য করব। ধন্যবাদ, আসছি। যাদের বোধ নেই তাদের নির্বোধ বলে, আর যাদের লজ্জা নেই তাদের নির্লজ্জ বলে। একজন মানুষ কতটা নির্লজ্জ হলে নিজের অপমানের কথা এক রাতেই ভুলে যায়। নায়রা দেখছে ওর সামনে দাঁড়িয়ে থাকা এক নির্লজ্জ পুরুষকে।
মেজাজের খেই হারিয়ে বলে, তোর তো দেখছি লজ্জার লটাও নেই। আমি এক কথা একবার বলতে পছন্দ করি। আমি যখন বলেছি আমি তোর সাথে যাব না, তার মানে যাব না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড দেখে যান মেয়েটাকে। অতঃপর রাশভারী গলায় বলে, তুই আমার সাথে যাবি? তোর বাপেও যাবে আমার সাথে। কাল রাতের আকুতি কোমলতার ছিটে ফোটা নেই ছেলেটার মুখ বিররে। সদা যেমন গম্ভীর থাকে আজও তেমন গম্ভীরও। নায়রা বোঝে না কি চায়, অবাক হয়। কোনো অনুশোচনা আছে? আর না আছে বিন্দুমাত্র লজ্জা। নায়রা জানকে অবজ্ঞা করে সামনে হাঁটে। মেয়েটার অধৈর্য দেখে একটা লম্বা শ্বাস ফেলে। জান উপরে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন, ভেতরটা পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে আগ্নেয়গিরির লাভা ছিটকে পড়বে ওর ভেতর থেকে। এই প্রথম জান নায়রাকে বাধা দেয় না। পরিস্থিতি স্বাভাবিক হোক। জান নিশ্চয়ই কাল রাতে ভুল করেছে, নিজের আবেগ সামলাতে পারেনি বলে দিয়েছে ভালোবাসাকে ভালোবাসার কথা। এমন কিছু হওয়ারই ছিল। তবে জান হাল ছাড়বে না। গাড়িতে উঠে পড়েও রওনা দেয় নিজের কাঙ্ক্ষিত স্থানে যাওয়ার। এই পুরো সময়টিতে কেউ একজন আড়ালে দেখল, নিজের হিংস্র ভরা চোখ দুটো দিয়ে দৃশ্যমান করল। নাম না জানা লোক হেসকি সুরে, তবে সেই সুরে ছিল প্রতিশোধের তেজ নিয়ে বলে, এবার থেকে যা যা হবে সব আমার ইচ্ছে জান। ফারাজ। লোকটা নীল চোখ দুটোতে ফুটে উঠল রক্তিম রং।